আমরা আজকের আলোচনাও আমরা আজকের আলোচনাও সে আগের মতোই আমাদের বিগত সালে যে সকল প্রশ্ন পরীক্ষায় বিশেষ করে এটিএসআই থেকে টিএসআই এবং কনস্টেবল থেকে এটিএসআই এই সকল পরীক্ষার যে বিষয়গুলো আছে আমরা এটা নিয়ে আলোচনা করব। যাই হোক, তো আসলে প্রশ্নের যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটি হলো যে প্রশ্ন না বুঝলে কেউ উত্তর দিবে না। আগে প্রশ্ন বোঝার চেষ্টা তো সবাই আমরা চেষ্টা করব প্রশ্নের কি জানতে চাচ্ছে আর কি আমরা উত্তর দেবো। যাই হোক, গতকালকে আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম যে আহ, অতিরিক্ত পুলিশ বলতে কি বুঝেন, এটা আমরা আলোচনা করেছিলাম। যে অতিরিক্ত পুলিশ কাকে বলে, অতিরিক্ত পুলিশ কে নিয়োগ দিতে পারে, এটা আমরা আলোচনা করেছিলাম। সর্বশেষ আমরা স্পেশাল পুলিশ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো দেখা যায় কি আমাদের অনেক ক্ষেত্রে এই স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত পুলিশ আমরা কিছুটা ভুল করি। তো আমরা কিছুটা ভুল করলে সেখানে আমরা কি করি, আমরা ওই ধারাগুলো বা ওই পিআরবি না দিলে আমরা নিজেকে মনে করি হয়তো আমার উত্তরটা সঠিক হয় না। এই একটা বিষয়। যাই হোক, অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশ এ দুটো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হলো পুলিশ আইনের 13 ধারা এবং একটা পুলিশ আইনের 17 ধারা। অতিরিক্ত পুলিশের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় আর কি, আমরা অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পুলিশের ক্ষেত্রে আমরা 17 ধারা ঠিকই রাখি, কিন্তু আহ এই দুঃখিত, অতিরিক্ত পুলিশের ক্ষেত্রে আমরা যেটা করি, পুলিশ আইনের 13, 14, 15 বিভিন্ন ধারাগুলো দিই, আসলে ঠিক না। আমরা ধারা দেব ওটাই যেটা কিনা এই অতিরিক্ত পুলিশের জন্য প্রযোজ্য। যাই হোক, তো এখানে আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কোনো পরিত্যক্ত সম্পত্তি পুলিশের নজরে আসলে পুলিশ আইন অনুযায়ী পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সবাই আলোচনা করেছিলাম যে পুলিশ আইন অনুযায়ী কোনো স্থানে বেওয়ারিশ, দাবিদারবিহীন বা পরিত্যক্ত কোনো সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি। আমরা সবাই জানি এটা পুলিশ আইনের 25 ধারার প্রশ্ন। সেখানে বলা আছে বেওয়ারিশ, দাবিদারবিহীন, মালিকবিহীন কোনো সম্পত্তি যদি পুলিশের নজরে আসে, সেক্ষেত্রে যে বিষয়টি এখানে বলা হয়েছে যে পুলিশ এই ধরনের সম্পত্তিটা যথাযথভাবে হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তে আদালতকে অবহিত করবেন। আহ একটা বিষয় আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হলো যে কখন একজন পুলিশ সদস্যকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা যায়। আহ কখন একজন পুলিশ সদস্যকে আদালতে বিচারের জন্য প্রেরণ করা যায় সে একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই পুলিশ সদস্যকে কোন কোন অপরাধের কারণে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা যায়, বা 29 ধারা অনুযায়ী, 29 ধারার যে বিষয়গুলো আছে এখানে যে কথাটি বলা আছে 29 ধারায়। তো এখানে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি পুলিশের 29 ধারা, অনেকে দেখা যায় পুলিশ আইনের 29 ধারা যে পুলিশের যে শাস্তির বিষয়গুলো উল্লেখ করা আছে, গুরুদণ্ড বা লঘুদণ্ড এটা লেখা থাকে। আসলে গুরুদণ্ড বা লঘুদণ্ড বলার কোনো এখানে কিছু নেই। 29 ধারার বক্তব্যটা হলো যে এই সকল অপরাধের ক্ষেত্রে একজন পুলিশ সদস্যকে তাকে তার কৃত কাজের জন্য সরকার কি করতে পারে, অর্থাৎ তার নিয়োগকারী কর্তৃপক্ষ কি করতে করতে পারেন, ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারেন। তাহলে এগুলো কাজ কোথায়, এখানে যে বলা আছে যে কর্তব্যচ্যুতি, এখানে অর্থাৎ এখানে 7টি উদাহরণ দেয়া আছে। সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অর্থাৎ সে যদি ডিউটি অমান্য করেন বা রেগুলেশন ভঙ্গ করেন বা গাফিলতি করেন বা পালনের শৈথিল্য করেন, উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, এভাবে পুলিশের 9 ধারার বিধান লঙ্ঘন করেন, 10 ধারার বিধান লঙ্ঘন করেন, এরকম অনেকগুলো এখানে উল্লেখ করা আছে। তো এখানে ভীরতার কথা বলা আছে, কিন্তু এই যে কথাগুলো আছে তাহলে আমরা প্রশ্ন আলোচনা করবো, আমরা বিস্তারিত এখানে আলোচনা যাব না। যে পুলিশ আইনের বিধান অনুযায়ী পুলিশ আইনের যে বক্তব্যটা এখানে বলা আছে যে এখানে কোনো গুরুদণ্ডের কথা বলা হয়নি, কিন্তু আমরা দেখি যখন প্রশ্ন আসে পুলিশের লঘুদণ্ড বা গুরুদণ্ড, তখন কিন্তু আমরা সরাসরি ওই ধারাটায় দিয়ে দেই পুলিশ আইনের 7 এবং 29। কি আমরা তাই দিই না? জি স্যার। তো এখন যে বিষয়টা হলো
আমরা এই 29 ধারার বক্তব্যটা শুনবো। তো প্রশ্নটা কিরকম হতে পারে যে পুলিশের 29 ধারা অনুযায়ী কখন কি কারণে একজন পুলিশ সদস্যকে বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করা যায়, এটা একটা বিষয়। আমরা চলে আসি কলকারখানায় অতিরিক্ত পুলিশ নিয়োগ কে দিতে পারেন। কলকারখানায় বা আহ, এই- এখানে রেলপথে, এই যে রেলপথের কথাও কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ এই পুলিশ আইনের 14 ধারার মধ্যে যে কথাটি বলা আছে কলকারখানা বা রেলপথ। হুম। তো এখানে এই পুলিশ আইনের যে 14 ধারার বক্তব্যটা, সেখানে যে কথাটি বলা আছে যে একজন ব্যক্তিকে এই রেল কলকারখানায় বা রেলওয়েতে অতিরিক্ত পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া যাবে, তাহলে কার আবেদনের প্রেক্ষিতে? সেখানে বলা হয়েছে যে ওই কলকারখানায় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে, কার জন্য। তার মানে 14 ধারার বক্তব্যটা হচ্ছে কলকারখানায় তো অনেক লোকের বসবাস থাকে, অনেক লোকে সেখানে কাজ করে। সেখানে যে কথাটি বলেছে যে এই কলকারখানায় যখন অনেকগুলো শ্রমিক কাজ করেন, এই শ্রমিকদের মধ্যে যদি কোনো ব্যক্তির কোনো আচরণ আশঙ্কাজনক হয় যে এই লোকটা আমাদের এই কলকারখানার বা রেলপথের কোনো কিছু ক্ষতি করতে পারে, এই যে বিষয়টা, তো সেখানে এই জিনিসটা আমরা মানে সেখানেই বলা হয়েছে যে এই ব্যক্তিটাকে ঠেকানোর জন্য, এখানে বাংলা আলাপ, যতদারের বক্তব্যটা কি, যারা কাজ করতেছেন তাদের মধ্যে ব্যক্তি হতে হবে, নাশকতা করতে পারে এরকম কোন ব্যক্তি কি, আমার কথা কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কে আবেদন করতে পারেন? কলকারখানা বা ওই মিল কারখানার মালিকরা করতে পারেন নাকি, তার কে আবেদন মালিক করবেন? বা ম্যানেজার। আবেদন কে করবেন? দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা ম্যানেজার। এই মিল কারখানার মালিকরা আবেদন করবেন, তাই না? আচ্ছা, জি স্যার। কে নিয়োগ দিতে পারেন? জি স্যার। ইন্সপেক্টর জেনারেল নাকি? জি স্যার। ইন্সপেক্টর জেনারেল। কে জি স্যার। নিয়োগ দিতে পারেন এটা? শোনো, ইন্সপেক্টর জেনারেল স্যার। পুলিশ আইনের 14 ধারায় বর্ণিত আছে কোন স্থানে রেলপথ, খাল, কলকারখানা স্থাপিত হলে সেখানকার লোকজনের মধ্যে কাহারও কাজ আশঙ্কিত বলে মনে হলে তখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করার আবশ্যকতা দেখা দিলে সরকারের অনুমোদন ক্রমে ইন্সপেক্টর জেনারেল শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ কর্মচারী নিয়োগ। তো এই অতিরিক্ত পুলিশ কর্মচারী এবং এই অতিরিক্ত পুলিশ এবং সেই পুলিশ আইনের 13 ধারার অতিরিক্ত পুলিশ কিন্তু এক নয়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এইখানে কেন আমরা 13 ধারার সাথে 14 ধারা দেবো, আমরা 14 ধারা দেবো না? আমার কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, 15 ধারা, সরকার কখন কি কারণে, অর্থাৎ পুলিশ আইনের বিধান অনুযায়ী সরকার কখন কি কারণে কোনো অঞ্চলকে বিপজ্জনক অঞ্চল হিসেবে ঘোষণা করতে পারে। আসলে বিপজ্জনক অঞ্চল ঘোষণা করতে পারেন কে? সরকার। তাহলে এটা কার্যকরী কি ব্যবস্থা গ্রহণ করবে? ইন্সপেক্টর জেনারেল। তার মানে কি, এই পুলিশ আইনের 15 ধারায় বলা আছে যে সরকার ইচ্ছা করলে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা দেশের যে কোনো অঞ্চলকে গণ উপদ্রব বা বিপজ্জনক অঞ্চল হিসেবে ঘোষণা করতে পারে। অর্থাৎ এই যে অঞ্চলটাতে আহ সরকার পারবেন কি করবেন, গণ উপদ্রব অঞ্চলকে সেখানে কি করতে পারেন, তিনি এখানে বিপজ্জনক, অর্থাৎ সরকার যে কোনো অঞ্চলকে বিপজ্জনক বা গণ উপদ্রব অঞ্চল হিসেবে ঘোষণা করতে পারবেন, এটা এখানে উল্লেখ করা আছে 15 ধারায়। তা এখন কোনো অঞ্চলে যদি কোনো অঞ্চলকে যদি গণ উপদ্রব বা বিপজ্জনক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যাবে সেখানে বলা আছে, উক্তরূপ ঘোষণা প্রচারিত হলে ইন্সপেক্টর জেনারেল অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো পুলিশ অফিসার সরকারের সম্মতি নিয়ে উক্ত এলাকায় সাধারণ পুলিশ বাহিনীর সদস্য ব্যতীত অতিরিক্ত পুলিশ নিয়োগ করবে। যদি কখনো প্রশ্ন আসে যে গণ উপদ্রব এলাকায় কি কারণে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা যায়, তো আমরা কখনোই সেখানে এই 13 ধারাটাও দেব না, 14 ধারাটাও দেব না। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই?
জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। একজন পুলিশ কনস্টেবল, যদি কোনো পুলিশ কনস্টেবল, এখানে একটা কথা বলা আছে, একজন পুলিশ কনস্টেবল তিনি যদি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বেআইনি ভাবে কোনো ব্যবসায় নিয়োজিত হন, সেক্ষেত্রে কি তার শাস্তির কোনো বিধান আছে? সাময়িক বরখাস্তকালীন সময়ে কোনো কনস্টেবল যদি নিজ চাকরি ব্যতীত কোনো ব্যবসায় নিজেকে নিয়োজিত করেন, সেক্ষেত্রে কোনো শাস্তির বিধান আছে? কি বলো? জি স্যার, আছে স্যার। আছে। আচ্ছা, তাহলে কত ধারায়? পুলিশ আইনের 7 ধারা স্যার। 7 ধারায়। তাহলে পুলিশ আইনের 10 ধারায় যদি কখনো প্রশ্ন আসে যে একজন নামক পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি তার ডিউটির চাপ কম থাকায় একটা মুদির দোকান খুললেন, তাহলে এটা কোন ধরনের উত্তরটা হবে বলতে পারো? স্যার, এটা স্যার পুলিশ আইনের 10 ধারা উল্লেখ করা আছে স্যার। একজন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, কোনো পুলিশ সদস্য ইন্সপেক্টরের অনুমতি ব্যতীত নিজ কর্ম ব্যতীত অন্য কর্ম নিয়োজিত পারবে না। যদি কোনো পুলিশ সদস্য ইন্সপেক্টরের জেনারেল অনুমতি ছাড়া যদি কোনো ব্যবসা বাণিজ্যে নিজেকে নিয়োজিত করে, তাহলে সেক্ষেত্রে সেই পুলিশ সদস্য পুলিশ আইনের 10 ধারা বিধান লঙ্ঘন করবে স্যার। তাহলে পুলিশের 10 ধারার বিধান লঙ্ঘন করবে, ভালো কথা। একজন কনস্টেবল কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? একজন কনস্টেবল কি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? একজন কনস্টেবল কি বিনা পরোয়ানায় তল্লাশি স্যার করতে পারেন? পারে স্যার, 23 ধারা অনুযায়ী পারে স্যার। আর আর পুলিশ কত আইনের ধারা তেইশ পারেন? ধারা 23 ধারা উল্লেখ করা আছে স্যার। এই যে পুলিশ সদস্য দায়িত্ব কর্তব্য সম্পাদনকালে যে কোনো শরাবখানা, জুয়া আড্ডা, সুন্দরী লোকদের সমাগমে বিনা পুরস্কার তল্লাশি করতে পারবেন। আচ্ছা, তার মানে 47 ধারা পারেন না? আমরা যদি লিখি যে জি স্যার, সচেতন পারবো স্যার, পুলিশের কথা ক্ষতির পর উল্লেখ না করা বলে। থাকে তাহলে পুলিশের 23 ধারা হবে। আর যদি পুলিশের উল্লেখ করা না থাকে তাহলে কি দেবো আমরা? বিয়ের পিছে শাস্তি হয়ে গেল। এই না, 47 ধারা স্যার। যদি উল্লেখ করা থাকে 47 একজন এবং 23 কনস্টেবল দুটাই দেবো স্যার। কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন, তখন আমরা এই বিষয়টা দেবো নাকি? তো শুধু পুলিশের 23 ধারা দেবো স্যার। তখন আমরা কি লিখবো? না, যদি প্রশ্ন আসে যে একজন পুলিশ কনস্টেবল কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন, তাহলে আমরা 47 ধারা দেবো, সাথে 23 ধারা দেবো। আর যদি পুলিশ আইনের কথা আসে, শুধুমাত্র পুলিশ আইনের 23 ধারা দেবো। তা পুলিশ আইনের 23 ধারা যে বক্তব্যটা বলা আছে যে একজন পুলিশ কনস্টেবল বিনা পরোয়ানায় তখনই তল্লাশি করতে পারেন, অর্থাৎ পুলিশ আইন অনুযায়ী যে সকল বিষয়কে তার দায়িত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যে সকল বিষয় তার দায়িত্ব হিসেবে গণ্য করা হয়েছে, এ সকল দায়িত্ব পালনকালে একজন পুলিশ কনস্টেবল জুয়ার আড্ডাখানা, উচ্ছৃঙ্খল চরিত্রের লোকজন যেখানে আড্ডা করে সেখানে বা মদের আড্ডাখানায় বিনা পরোয়ানায় প্রবেশ করে তল্লাশি করতে পারবেন, এই তো নাকি? জি স্যার। স্যার, আচ্ছা, তার মানে আমরা যেটা দেখলাম যে একজন কনস্টেবল বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। যাক, ভালো। পুলিশের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। একজন এটিএস এর দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। একজন এটিএস এর দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। পুলিশ আইনের 23 ধারা লিখবো স্যার। 23 ধারা স্যার, শুধু স্যার। পুলিশের 23 ধারা। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন, তাহলে পুলিশ আইনের 23 ধারা লিখবো স্যার। 23 ধারা স্যার। তার মানে সকল পুলিশ সদস্যের দায়িত্ব পুলিশের 23 ধারা। এই 23 ধারার সাথে কি অন্য কোনো ধারা আমাদের দেওয়ার সুযোগ আছে? না স্যার। সুযোগ না না স্যার, স্যার। কোনো ধারা হবে না স্যার। কোনো ধারাই নেই, অর্থাৎ পুলিশের 23 ধারায় বলা হয়েছে যে একজন পুলিশ সদস্যের দায়িত্ব এবং কর্তব্য, সেখানে যে কথাটি বলা হয়েছে যে একজন পুলিশ সদস্যর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে বলা আছে, প্রথম, উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত পালন করা, অর্থাৎ কর্তৃপক্ষ যেগুলো বৈধ আদেশ দিবে সেটা পালন করার কথা বলা হয়েছে। এখানে বলা আছে বৈধ পরোয়ানা জারি করা, সর্বসাধারণের শান্তি রক্ষার সংবাদ সম্পর্কিত গ্রহণ করা, সে বিষয়ে প্রকাশ করা, অপরাধ নিবারণমূলক সকল প্রকার ব্যবস্থা করা। এই যে পুলিশ আইনের 23 ধারা, এখানে কি পিআরবি আমরা দেবো?
না স্যার। আমরা কি পিআরবি এখানে দেব? না স্যার। আমরা দেব না। না স্যার, পিআরবি হবে না স্যার। আচ্ছা, পুলিশ আইন অনুযায়ী পুলিশ বাহিনীর সদস্যদেরকে কি কি শাস্তির বিধান আছে? অর্থাৎ পুলিশ আইনে, অর্থাৎ একজন পুলিশ সদস্য কোন ধরনের অপরাধ করলে তার নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তি প্রদান করে? সাধারণ মোতাবেক গুরুদণ্ড এবং লঘুদণ্ড। না, এখানে কথা আছে যে, এখানে একটা কথা বলা আছে যে পুলিশের সদস্য, অর্থাৎ পুলিশ আইন অনুযায়ী পুলিশ বাহিনীর সদস্যদের কি কি শাস্তির বিধান আছে। এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা লিখবো পুলিশ আইনের 7 ধারা অনুযায়ী পুলিশ সদস্যদের যে সকল শাস্তির বিধান আছে তা নিম্নরূপ। এই ধরনের শাস্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা লঘুদণ্ড এবং একটা গুরুদণ্ড। তাহলে লঘুদণ্ডের মধ্যে যেগুলো আছে: তিরস্কার, শাস্তিমূলক সাজা, পিডি, অতিরিক্ত ডিল, নজরবন্দি, বিশেষ কোনো পদমর্যাদা রহিতকরণ। আর গুরুদণ্ডের মধ্যে কথা বলা হয়েছে চাকরি থেকে বরখাস্ত, চাকরি থেকে অপসারণ, পদোন্নতি স্থগিতকরণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ। তাহলে আমরা এই যে পুলিশ আইনের যে বক্তব্যগুলো পড়লাম, এর মধ্যে আর কিছু আমাদেরকে বাদ পড়ছে? পুলিশ আইনে কোনোটা কি বাদ আছে যেটা আমাদের আলোচনা করা প্রয়োজন? কি না আছে? স্যার। না স্যার। তাই অর্থাৎ এখানে আমরা মোটামুটি যেটা বোঝার চেষ্টা করলাম যে পুলিশ আইন অনুযায়ী পুলিশের কিছু বিষয় আছে যেগুলো আমাদের আসলে পরীক্ষার্থীর ক্ষেত্রে। এখন আমরা আসি, এই আইন অনুযায়ী আমাদের গুরুত্বপূর্ণ কোনটি? আমাদের গুরুত্বপূর্ণ ধারা হলো এই পুলিশ আইনের 5 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 5, 7, 9, 10। 5, 7, 9, 10, ভালো কথা। এরপরে যে বিষয়টি আছে 13, 14, 15, এরপরে 17 ধারা, এরপরে পুলিশ আইনের 23 ধারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 25, 26, 27 আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 29 ধারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 30 ধারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 34 ধারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 44 ধারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ পুলিশ আইনের যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে এই ধারাগুলো আমাদের আহ খুবই জরুরি এবং আমাদের এই পরীক্ষার্থীদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার। বুঝতে পারি স্যার। পুলিশ আইনে, এই পুলিশ আইনের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা মোটামুটি আমরা আলোচনা করলাম। যাক, এর মধ্যে তোমাদের কিছু বলার আছে আর কারো? না স্যার। কিছু বলার নেই। যাক, আমরা পিআরবি তে যদি যাই, পুলিশ হেফাজতে থাকা আসামি পরিবহনের সময় কি কি সতর্কতা অবলম্বন? একজন আসামিকে যখন আপনি পরিবহন করবেন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? আমরা কি কি সতর্কতা অবলম্বন করব? পিআরবি অনুসারে এখানে একটা হাত বিষয়, করা। পুলিশ হেফাজতে থাকা, অলরেডি পুলিশের হেফাজতে আছে, এই আসামিটাকে নিয়ে আমরা যখন কোনো স্থানে মুভ করব কি কি সতর্কতা অবলম্বন করবে? এটা কত পিআরবির প্রশ্ন? 330, স্যার। পিআরবি 330 হাত করার এখানে ব্যবহার। 330 হবে, 332 হবে, এখানে 300, 703ও হবে। কিন্তু পরিবহনের কথাটা যদি আসে তাহলে আমরা কোনটা দেব? পরিবহন হলে স্যার 703 হবে স্যার। পরিবহন হলে 703 দেবো। আসামি পরিবহনের সময় আমরা কি কি দেখবো? আসামির হাত করা সঠিকভাবে আছে কিনা জি সেটা স্যার। দেখে নিতে হবে। আসামি পরিবহনের পূর্বে আসামির দেহ ভালো করে তল্লাশি করতে হবে। যিনি আসামি পরিবহনের দলনেতা থাকবেন তিনি অন্যান্য অফিসার এবং ফোর্সদেরকে সতর্ক করাবেন কোনো আসামি যাতে পলায়ন করতে না পারে সে বিষয়ে তিনি লক্ষ্য রাখবেন, কেউ যেন ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখবেন। আসামির প্রতিপক্ষ যাতে আসামির কোনো ক্ষতি করতে না পারে সেই বিষয়টা দেখবেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটা হলো এই 30 ধারা যে বক্তব্যটা, এখানে আমাদের এখানে অনেক কিছু লেখা আছে। যেমন যিনি দায়িত্বে থাকবেন তিনি আসামি প্রেরণ করিবার সময় পিআর 332 বলছে নির্দেশনা দিবেন, আসামি মামলার ধরন অনুযায়ী প্রহরা মোতায়েন করবেন, আসামি পরিবহনের সময় যেন ঘুম না আসে সে ব্যবস্থা সতর্ক করবেন। এগুলো কি 322 বলা আছে কোথাও? 332 আছে নাকি? আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই?
আসামি পরিবহনের সময় এরকম কোনো বক্তব্য কি আছে? 2025। কি তোমাদের কোনো বক্তব্য নাই? কত দশ? কি তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এরকম কিছু লেখা নাই তো স্যার, পরিবহনের বিষয় লেখা নাই স্যার, অন্য বিষয় লেখা। তাহলে আসামি পরিবহনের সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আমরা সেটাই খেয়াল করবো। একটা সেকেন্ড। জেল প্যারেড কাকে বলে? জেল প্যারেড বলতে কি বুঝেন? জেল প্যারেড কাকে বলে? জেল প্যারেড বলতে কি বুঝেন? এবং জেল প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? জেল প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? এখন এই জেল প্যারেড পিআরবি কত? 515। 515। তাহলে জেল প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? কারা জেলখানার অভ্যন্তরে অভ্যন্তরে। অনুষ্ঠিত হয়। কি উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়? কারা ভোগ করে মুক্তি যারা পাবে, যে সকল আসামি, তাদের সাথে পুলিশের পরিচয় করানোর লক্ষ্যেই এই জেল প্যারেডটা অনুষ্ঠিত হয়। আরেকটা হলো যে এই আসামির নামে কোনো মামলা আছে কিনা, কিংবা কোনো পরোয়ানা মুলতবি আছে কিনা, সে উদ্দেশ্যে এটা অনুষ্ঠিত হয়। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। অর্থাৎ কথা বলা হয়েছে পিআরবির 515 বিধি অনুযায়ী জেল প্যারেড বলতে বোঝায় আসামি সাজা ভোগের পর যখন কারাগার থেকে মুক্তি লাভের আদেশ পান, তখন উক্ত আসামি কারাগার থেকে মুক্তি লাভের পূর্বে আসামির নামে পার্শ্ববর্তী থানায় কোনো মামলা, পরোয়ানা মুলতবি আছে কিনা এবং আসামির সহিত পুলিশ দলের পরিচিতি কোনো আয়োজন করা আছে কিনা, সে উদ্দেশ্যে প্রয়োজন আছে কিনা, সে উদ্দেশ্যে জেল প্যারেডটা অনুষ্ঠিত হয়। এবং জেল প্যারেড জেলখানার অভ্যন্তরে অনুষ্ঠিত হয়ে থাকে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা, না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছি স্যার। যাই হোক, তাহলে আমরা বুঝলাম জেল প্যারেড কাকে বলে, জেল প্যারেড কোথা থেকে হয়, আমরা সবকিছু বুঝলাম। আহ জেল প্যারেড কি কারণে হয় সেটাও বুঝলাম। কমান্ড সার্টিফিকেট কাকে বলে, বা সিসি বলতে কি বুঝেন? কমান্ড সার্টিফিকেট কাকে বলে বা কমান্ড সার্টিফিকেট কি? কমান্ড সার্টিফিকেট কাকে বলে বা কমান্ড সার্টিফিকেট কি বিষয়টা। আচ্ছা, তাহলে কমান্ড সার্টিফিকেট কাকে বলে? কাকে বলে বলতে পারবা? এই রিয়াজ বলো তো, কমান্ড সার্টিফিকেট কাকে বলে? কমান্ড সার্টিফিকেট আদেশ হবে সংক্ষেপে সিপি বা সাব ইন্সপেক্টর এবং তার নিচের পদে যে কোনো পুলিশ কর্মচারী ডিউটিতে নিয়োজিত হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত যে হ্যাঁ, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত যে যে পত্র গ্রহণ করেন তারপরে তাকে কমান্ড সার্টিফিকেট বলে স্যার। এটা হয় নাই। সামেদুল বলো তো, কমান্ড সার্টিফিকেট কাকে বলে? সামেদুল, কমান্ড সার্টিফিকেট কাকে বলে? এ ঘোড়া ডিম পড়ে নাই মুখস্থ এগুলো। হাফিজ, কমান্ড সার্টিফিকেট কাকে বলে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কমন সার্টিফিকেট বলতে পিআরবি 163, পিআরবি 909 বিধি মোতাবেক পুলিশ অফিসার কর্তৃক গ্রহণীয় হুকুমনামা। হুম হুম। তারপরে কমন সার্টিফিকেট বলতে এই জাফর ইকবাল, কমান্ড সার্টিফিকেট কাকে বলে? স্যার, হুম টিএরপি 163 এবং বিধি অনুযায়ী হুম। কর্তব্য প্রণীত বহনীয় হুকুমনামা কমান্ড সার্টিফিকেট বললো স্যার।
তার মানেটা হলো যে কমন সার্টিফিকেট বলতে বোঝায় কর্তব্য প্রেরিত পুলিশ বাহিনী কর্তৃক হুকুমনামা। ভালো কথা। কমন সার্টিফিকেট কেন ইস্যু করা হয়ে থাকে? কেন কমন সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে এটা কি বুঝতে পারো, কেউ বলতে পারবে কেউ? জি স্যার। কমন সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে? স্যার, হুম। পিআরবি 163/909 বিতে উল্লেখ করা আছে, প্রমাণ সার্টিফিকেট এই উদ্দেশ্যে ইস্যু করা হয়, একজন পুলিশ সদস্য ডিউটিতে নিয়োজিতার পূর্বে তার নাম, নাম্বার, পদবি এবং কি হুম, ডিউটি করতে হবে, কোথায় ডিউটি করতে হবে, কার কাছে রিপোর্ট করতে হবে, হুম। সর্বসাকুল্যে একজন ব্যক্তি এই কমান্ড সার্টিফিকেট থেকে বুঝতে পারে সে পুলিশ সদস্য কিনা। আচ্ছা, মানে বিষয়টা হলো কমন সার্টিফিকেট ইস্যু করার উদ্দেশ্য হচ্ছে যে একজন পুলিশ সদস্যকে কখন কি কারণে কোথায় কার কাছে, হ্যাঁ, কি জন্য প্রেরণ করা হয়েছে তার বিস্তারিত কমন সার্টিফিকেটে উল্লেখ থাকে। অর্থাৎ এবং ওই পুলিশ সদস্য তিনি কোন পদের এবং কি তার দায়িত্ব এটার পরিচিতি লাভের উদ্দেশ্যে কমন সার্টিফিকেটটা প্রেরণ করা হয়। এই তো নাকি, অর্থাৎ প্রমাণ স্বরূপ জি স্যার, নাকি? প্রমাণপত্র। জি স্যার। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, জি স্যার। কোন পদের কর্মকর্তাকে কোন পদের কর্মকর্তা পর্যন্ত কমন সার্টিফিকেট প্রদান করতে হবে? সাব ইন্সপেক্টর সাব নিম্নে স্যার। ইন্সপেক্টর থেকে কনস্টেবল। আচ্ছা, একজন সাব ইন্সপেক্টর যখন কোনো ফাঁড়ির দায়িত্বে থাকবেন সেখানে কি তার কমান্ড সার্টিফিকেটের প্রয়োজন আছে? না স্যার, কোনো কমন নাই সার্টিফিকেট নেওয়ার স্যার। প্রয়োজন নেই স্যার। তাহলে কমন সার্টিফিকেট এর মধ্যে একটা বিষয় বলা আছে, কমন সার্টিফিকেট বাৎসরিক পেস্টিং করতে হয়, জানো তো? পেস্টিং এর বিষয়ে একটা বলা আছে। স্যার, ডিউটি শেষে এইসব মুড়ির সাথে পেস্টিং করে লাগাই দিতে হয়। যাক, বুঝলাম। তাহলে কমন সার্টিফিকেট সম্পর্কে আমাদের এই বিষয়টা জানার ছিল। আমরা আজকের আলোচনায় যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করব, আজকে আমরা যেটা আলোচনা করেছি, আজকে আলোচনার মধ্যে প্রথম হলো এই পুলিশ আইনের ২৯ ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো পুলিশ আইনের ১৪ ধারা। এরপর গুরুত্বপূর্ণ পুলিশ আইনের ২৩ ধারা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দিচ্ছি। আর বিআরবি ৭০৩, যেখানে বিষয়টি বলা আছে যে আসামি পরিবহনের সময় কি কি সতর্কতা থাকতে হবে, নাকি? এটা বলা আছে না? জি স্যার। আচ্ছা, দেখা যাক আমরা যে পিআরবির মধ্যে এই যে আমরা দিয়েছিলাম পিআরবি ৩৩০ এবং ৩২২, ৩৩২, তাই না? জি স্যার। এখানে কি এগুলো আছে? কি না স্যার। নাই? তার মানে পরিবহন কথাটা যদি আসে তাহলে আমরা বুঝবো এটা কত কোথাকার প্রশ্ন। পুলিশ ফাঁড়িতে আসা যাওয়ার পথে ৭০৩-এর বন্দির প্রশ্ন স্যার। প্রহরা। এখন এই বন্দির প্রহরা কথা বলা হয়েছে আসামি পরিবহনের সময়, পুলিশ ফাঁড়ি থেকে থানায় আসার পথে পরিবহনের সময়। আর এখানে আসামি এসকর্ট, এসকর্টটার বাংলা, আরেকটা বাংলা হলো পরিবহন করা, জানো তো নাকি? জি স্যার। আচ্ছা, যাক, আমরা মোটামুটি একদিনের সবগুলো আলোচনা করা যাবে না। আচ্ছা, জনসাধারণের সাথে পুলিশের কি রকম সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন? জনসাধারণের সাথে পুলিশের কি রকম সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন? পিআরবি 33 বিতে উল্লেখ করা আছে, স্যার। নম্র, ভদ্র, সৌজন্যতামূলক, না, এখানে কথাটা শ্রদ্ধাশীল। বলা হয়নি। এখানে বলা হয়েছে যে, আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে এবার কিন্তু প্রশ্ন আসছিল এমসিকিউতে, জনসাধারণের সাথে পুলিশের কি রকম সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন। আর একটা বিষয় আছে এখানে, সেটি হলো যে এই আহ, জনসাধারণের সাথে, অর্থাৎ একজন পুলিশ সদস্য পদোন্নতির যোগ্য বলে বিবেচনা করা যাবে না কখন, যদি কেন সে স্যার, জনসাধারণের সাথে পুলিশ ভালো আচরণ না করে। আচ্ছা, ভালো কথা। এখানে জনসাধারণের সাথে কিরকম আচরণ করতে হবে পিআরবি 33 বিধিতে বিস্তারিত উল্লেখ করা আছে। পিআরবি 33। আমরা আরেকটা কথা মনে রাখি, গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকারগুলো কি কি, যাকে আপনি গ্রেপ্তার করেছেন তার আইনগত অধিকারগুলো কি কি? সংমত 33-এ লেখো স্যার। সংবিধান 374। 33 সংবিধানের 33, সেখানে আবার পুলিশের 33 লেখা। যাক, মোটামুটি আমরা যতটুকু পারি আলোচনা করলাম। কারো কিছু বলার থাকলে বলতে পারো আজকের আলোচনায়। অন্য কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারো। আমি কিন্তু বলছি প্রত্যেকদিন কিছু না কিছু তোমাদের জানার চেষ্টা করতে হবে, বলতে পারো।
কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার আমাদের একটা সংজ্ঞা ছিল স্যার, প্রবেশ নিয়ন্ত্রণ। স্যার এটা কেমন? প্রবেশ নিয়ন্ত্রণ, তাই নিয়ন্ত্রণ। না? এই প্রবেশ নিয়ন্ত্রণ, তাই না? জি আচ্ছা, স্যার। এই প্রবেশ নিয়ন্ত্রণটা আসলে এটার বাংলা, ভালো বাংলা আমার মনে হয় যে বেআইনি প্রবেশ, অর্থাৎ এই যে অবৈধ যেখানে আমরা, অনুপ্রবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবৈধ অনুপ্রবেশ স্যার। অবৈধ অনুপ্রবেশ, এটা কত? 300 কত? স্যার এটা খুব সম্ভবত 1952 সালের প্রবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট আছে, মানে 3 ধারা অনুযায়ী মনে হয় খুব সম্ভবত স্যার আমার জানা। 1952 সালের কি ছিল? প্রবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট। না স্যার, এটা অনুপ্রবেশ, পেনাল করে পড়ছে স্যার এটা। দ্বারা অনু প্রবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট অনুপ্রবেশ দ্বারা 1952 সালের। অনুপ্রবেশের অর্থটা আমরা দেখি। অনুপ্রবেশ কাকে বলে? অনুপ্রবেশ বলতে শুধুমাত্র নির্দিষ্ট এক ব্যক্তি কোনো ফেনোটাইপিক লক্ষণ ইত্যাদি। অনুপ্রবেশ বলতে কি বোঝায়? ভিতরে বা অভ্যন্তরে প্রবেশ, মর্মগ্রহণ? না, এটা তো, এই অনুপ্রবেশটা তুমি আমি যেটা যতই তোমরা বলো না কারণ এটা বেআইনি প্রবেশের মধ্যে বলা, অন্যায় প্রবেশ যেটাকে বলা হয়, অনধিকার প্রবেশ যেটাকে আমরা বলি, জি স্যার। যেটা হলো অনধিকার প্রবেশ। অনধিকার প্রবেশ কত? অনধিকার প্রবেশের ধারা আছে না 300 কত? আরে বাবারে, অনধিকার প্রবেশ আছে না 341 কি? 341, 441 স্যার। 441 ধারা কি? 441 কি? অপরাধজনক অনধিকার প্রবেশ। এই অনধিকার প্রবেশটা অনুপ্রবেশ। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখানে বলা হয়েছে 441 ধারা, আমি তোমাদেরকে বলি 441-এ যে কথাটা আছে, এখানে এতগুলো উঠাইতে হয়। শোনো, অপরাধজনক অনধিকার, অথবা যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলমুক্ত সম্পত্তির অভ্যন্তরে বা বাইরে প্রবেশ করে এবং অপরাধ সংগঠনের অনুরূপ সম্পত্তি দখলকারী ব্যক্তির ভীতি প্রদর্শনের, অপমান করিবার বা বিরক্ত করিবার উদ্দেশ্যেই অনুরূপ প্রবেশ করেন, কিংবা আইনসঙ্গতভাবে অনুরূপ সম্পত্তির অভ্যন্তরে প্রবেশ করে যদি বেআইনিভাবে অবস্থান করেন। এখানে অনুপ্রবেশের যে বিষয়টি তোমরা বলছো, অনুপ্রবেশটাই হলো অনধিকার প্রবেশ। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু বলার আছে? আর কারো কিছু বলার আছে? স্যার, হ্যাঁ, স্যার এই যে বিসিএল এক সাইডে লেখার সময় কি বিসিএল আই লিখতে হবে স্যার? বিসিএলএ, বিসিএলএ, জি স্যার। বেঙ্গল এন্ট্রি কন্ট্রোল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বুঝতে পারছো? জি স্যার। স্যার লিখবো স্যার BCA 3 ধারা অথবা 4 ধারা, এভাবে লিখবো স্যার। যেটা আসে সেটাই লিখবা, 3 BCL 4 BCL, ওইভাবে না লিখে লিখবা যে বিসিএল অ্যাক্টের এই ধারায় এই কথা বলা আছে। বুঝতে পারছো? জি স্যার। BCL Act, জি স্যার বুঝতে পারছি স্যার। যাই হোক, ভালো থাকো। আর আমি আবার বারবার করে কথা বলি, অনেকগুলো প্রশ্ন আমাদের মনে থাকে না। যে প্রশ্নগুলো তোমরা মনে থাকলে আমাকে বলবা, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দিতে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল যে আমাদের বইয়ে গহনা চুরির অভিপ্রায়ে একটি গহনার বাক্স ভেঙে দেখলেন হাত ঢুকেছে যে, কিছু পাই নাই, হাত ঢুকেছে কিছু পাই নাই, এটা অনুসারে 511, স্যার 389 ওই 511। স্যার এই যে 379 যে তার, এটা তো খোলা স্থান থেকে চুরি, এরকম? এটা খোলা স্থান না, এটা বাসগৃহ থেকে চুরির মধ্যেও না। বাক্সের ভেতর হাত ঢুকাইলে কি 380 হয় নাকি? বুঝতে পারছো? স্যার গহনার বাক্স তো ঘরের মধ্যে থাকে এরকমের। কেন, গহনা বাক্স তো বাইরেও থাকতে পারে। প্রশ্নে যেহেতু বলা নেই তুমি তো কিছুই বলতে পারবে না। তিনশো কমন আশি তাহলে স্যার, তিনশো ধারা 380 হতে গেলে প্রশ্নের মধ্যে বলতে হবে যে, বাসগৃহ। হ্যাঁ, 380 বলতে গেলে হতে হবে কোনো বাসগৃহ, কোনো তাঁবু, কোনো গৃহ কিংবা কোনো স্থান। বিষয়টা বুঝতে পারছো? প্রশ্নের মধ্যে থাকতে হবে।
বোঝা জি নাই? স্যার। জি স্যার, বুঝতে পারছি, জি বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কারো কিছু আছে? কখন কিছু উল্লেখ না থাকলে তখন 3 ধরে নিব খোলা জায়গা। আর কিছু বলার আছে? না স্যার। না স্যার। তো একটু পড়ো, যেহেতু তোমাদের ক্লাস আছে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাই।